ক্লাস 11-এর ছাত্রীদের বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আজ আমরা আমাদের সাহিত্য চর্চা বইয়ের প্রথম যে গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত, এই গল্প দিয়েই কিন্তু আমাদের বাংলা ক্লাস শুরু করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি আর খুব বেশি এখানে আলোচনা করছি না, কারণ তোমরা কিন্তু প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি জানো। তবে যতটুকু না বললে নয় সেটুকু আমরা একটু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাঙালিকে নাকি একদিন তার গান গাইতে হবে। তার অন্য কোনো শিল্পসৃষ্টি সম্পর্কে তিনি কিন্তু এরকম মন্তব্য করেননি বা ভবিষ্যৎবাণী করেননি। যদি করতেন তাহলে সেটা হয়তো তার ছোট গল্প হতো। বাংলা ছোট গল্পের সূত্রপাত তারই হাত ধরে। আবার তিনিই একে তার পরিণতিতে পৌঁছে দিয়েছেন। তিনি হতে চেয়েছিলেন কবি, কিন্তু মাঝপথে তিনি মনের সুখে গল্প লিখতে শুরু করেন। এই যে গল্প লেখা শুরু, এরও পেছনে বেশ সুন্দর একটা কাহিনী বা গল্প রয়েছে। কবি জবানিতেই সেটা কিন্তু আমরা জানতে পারি। কবি বলেছেন কবি প্রথমে কেবলই কবিতা লিখতেন, গল্পে টল্পে তিনি বড় একটা হাত দিতেন না। মাঝে একদিন কবির বাবা মানে দেবেন্দ্রনাথ ঠাকুর কবিকে ডেকে বললেন, তোমাকে জমিদারির বিষয়কর্ম দেখতে হবে। শুনে কবি তো অবাক, কারণ তিনি কবি মানুষ, পদ্য টদ্য লেখেন, তিনি এসবের কি বোঝেন। কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন, তা হবে না, তোমাকে এ কাজ করতে হবে। কবি আর কি করবেন, একে বাবার হুকুম, তাই তিনি নির্দ্বিধায় সব কিছু মেনে নিলেন। এই যে জমিদারি দেখা বা জমিদারি দেখার উপলক্ষে তিনি নানা রকম লোকের সঙ্গে মেলামেশা করলেন, শুধু তাই নয়, বাংলা প্রকৃতিকেও কিন্তু তিনি আরও নিবিড়ভাবে বা গভীরভাবে জানলেন। এখান থেকেই কিন্তু তার গল্প লেখার সূত্রপাত বলা যায়। এটা কবি নিজেই বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলতে আমরা বেশিরভাগই তার গল্পগুচ্ছের গল্পগুলোকে বুঝি। এ কথা ঠিক যে তার সেরা ও বিখ্যাত গল্পগুলোর বেশিরভাগই কিন্তু গল্পগুচ্ছে সংকলিত হয়েছে, কিন্তু গল্পগুচ্ছের বাইরেও বেশ কিছু গল্প আমরা লিপিকা গ্রন্থেও দেখতে পাই। আমাদের পাঠ্য কর্তার ভূত গল্পটি কিন্তু এই লিপিকা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লিপিকা রবীন্দ্রনাথের এক অনবদ্য রচনা বা অসাধারণ রচনা বলা যেতে পারে। রবীন্দ্রনাথ নিজেই লিপিকা গ্রন্থকে গদ্য কবিতা বলেছেন। লিপিকাতে আসলে এমন কিছু কিছু রচনা রয়েছে বা এমন কিছু কিছু গদ্য রয়েছে, সেই গদ্যগুলোর মধ্যে একটা কবিতার সুর ঝঙ্কৃত হয়েছে। আবার কিছু কিছু রচনা রয়েছে যেগুলোতে বেশ সুন্দর একটা গল্পের সূত্রপাত রয়েছে। পরবর্তীকালে সমালোচকেরা অবশ্য লিপিকা গ্রন্থের লেখাগুলোকে বা রচনাগুলোকে গল্প হিসেবেই চিহ্নিত করেছেন, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন যে লিপিকা হচ্ছে তার গদ্য কবিতা। যাই হোক, কর্তার ভূত এই গল্পটি প্রথম কিন্তু প্রবাসী পত্রিকায় 1919 খ্রিস্টাব্দের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই যে শ্রাবণ সংখ্যা কথাটা বললাম, আসলে এখন যেমন তোমরা দৈনিক পত্রিকা পেয়ে যাও, মানে প্রত্যেক দিন যে পত্রিকাগুলো বের হয় সেগুলোকে দৈনিক পত্রিকা বলে, তখন কিন্তু বের হতো সাপ্তাহিক পত্রিকা এবং মাসিক পত্রিকা। মানে প্রত্যেক সপ্তাহে একটা করে পত্রিকা বের হতো, আবার প্রত্যেক মাসে মাসে এক একটা করে পত্রিকা বের হতো। লিপিকা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল তাহলে কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়, এবং সালটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দ। এবং তোমরা আগেও একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে কর্তার ভূত গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কর্তার ভূত গল্পের উৎস কী, তখন কিন্তু তোমাদের বলতে হবে লিপিকা গ্রন্থ। এবারে আমরা জেনে নেব যে কর্তার ভূত আসলে কী ধরনের গল্প। গল্প বিভিন্ন ধরনের হয়। কখনো কখনো আমরা দেখতে পাই বা কোনো কোনো গল্প কিন্তু রাজনৈতিক গল্প হয়, আবার কোনো কোনো গল্প ঐতিহাসিক গল্প হয়, চরিত্র নির্ভর গল্প হয়, পারিবারিক গল্প হয়। কিন্তু কর্তার ভূত গল্পটি এটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রূপাত্মক রূপকধর্মী গল্প। আমি কি বললাম না, কর্তার ভূত গল্পটি আসলে ব্যঙ্গ বিদ্রূপাত্মক রূপকধর্মী গল্প। প্রথমে আমি ব্যাখ্যা করে নিই যে রূপক কথাটা কি। রূপক কথাটার সঙ্গে বা রূপক এই শব্দটির সঙ্গে তোমরা হয়তো অনেকেই পরিচিত। রূপক মানে কি, আমরা এই গল্পটা পড়তে গিয়ে বাইরে একটা অর্থ লক্ষ্য করব, আবার যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব সমান্তরালে ভেতরে আরও একটা অর্থ কিন্তু লুকিয়ে রয়েছে।
তাহলে কি বললাম না, বাইরের একটা অর্থ থাকবে এই গল্পে, আবার ভেতরে আরও একটা অর্থ কিন্তু থাকবে এই গল্পে, সেটাকে রূপক বলা হচ্ছে। তারপরে আমি যেটা বললাম যে ব্যঙ্গ বিদ্রূপাত্মক গল্প। ব্যঙ্গ বিদ্রূপ কেন, কবি কাদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, বা কর্তারভূত গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর এই রূপকের আশ্রয় বা নিয়েছেন কেন? দেখো, যখন লেখক এই গল্পটি লিখছেন তখন কিন্তু আমাদের দেশ শাসন করছে ইংরেজরা। একদিকে ব্রিটিশ সরকারের বর্বর অত্যাচার, অন্যদিকে সমাজপতিরা তারা কি করেছে না বিভিন্ন রকম বিধি বিধানে ভারতবাসীকে জর্জরিত করছে। ভারতবাসীর অবস্থা তখন কেমন না, কলুর চোখ ঢাকা বলদের মতো। তা সত্ত্বেও তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে না। তাদের ওপর এই যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, বা সমাজপতিরা তাদের ওপর যে নানা রকম আচার আচরণ বিধি নিষেধ চাপিয়ে দিয়েছে সেগুলো কিন্তু তারা নির্দ্বিধায় মেনে নিয়েছে, তারা কোনো প্রতিবাদ করছে না। তা দেখে রবীন্দ্রনাথ খুব ব্যথিত হয়েছেন। তাই তিনি ব্যঙ্গের কষাঘাতে ভারতবাসীর বিবেক সত্তাকে জাগিয়ে তোলার জন্যই কিন্তু এই গল্পখানি লিখেছেন। ভারতবাসী তখন কেমন ছিল? পরাধীন ছিল, তারা কর্মহীন ছিল, বেহুশ ছিল, অলস ছিল। শুধুমাত্র শান্তিতে থাকার জন্য তারা কি করেছে না, সব কিছুকে মাথা পেতে মেনে নিয়েছে। তারা ভীতি নামক ভয়ের আনুগত্য মেনে নিয়েছে। তারা কখনোই চায়নি যে অন্যায়ের প্রতিবাদ হোক। যখন আমরা দেখব যে অন্যান্য দেশে অন্যায়ের প্রতিবাদ করে সেখানে বিভিন্ন রকমের উন্নতি হচ্ছে, তখন কিন্তু আমাদের দেশ অনেকখানি পিছিয়ে রয়েছে। তা এহেন ভারতবাসীকে তো কষাঘাত করতে হবে। তাই ভারতবাসীকে জাগিয়ে তোলার জন্য বা তাদের বিবেক সত্তাকে জাগানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন না, ব্যঙ্গের চাবুক হানলেন। কর্তারভূত, তাই ব্যঙ্গ বিদ্রূপাত্মক রূপকধর্মী গল্প। এবারে আমি গল্প শুরু করছি, তোমরা দেখো যত আমরা পড়ব তত তোমাদের কিন্তু বুঝতে আরও সুবিধে হবে। প্রথমে দেখো, যেটা পড়াতে গিয়ে তোমাদের বললাম যে এই গল্পে কিন্তু আমরা দুটো করে অর্থ দেখব। একটা হচ্ছে সাধারণ অর্থ, আর একটা হচ্ছে রূপকার্থ, বা তোমরা অন্তর্নিহিত অর্থ বলতে পারো, ভেতরের অর্থ বলতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। প্রথমে দেখো যে কর্তা বলতে কাকে বলে। কর্তা বলতে আমরা কি জানি না, আমাদের দেখো প্রত্যেকের পরিবারে কিন্তু একজন কর্তা থাকে। সেই কর্তার নির্দেশে কিন্তু পরিবারের বাকি সদস্যদের চলতে হয়। মানে কর্তা আমাদের যেমনভাবে চালায় আমাদের কিন্তু সেইভাবেই চলতে হয়। পরিবারের কর্তা যেমন থাকে ঠিক তেমনি গ্রামেরও একজন কর্তা ব্যক্তি থাকেন, মান্যগণ্য ব্যক্তি থাকেন, যার নির্দেশে গ্রামবাসীদের চলতে হয়। আবার দেখো, দেশেরও একজন কিন্তু প্রধান ব্যক্তি থাকেন, যার নির্দেশে কিন্তু দেশবাসীকে চলতে হয়। তাহলে কর্তা বলতে যার নিয়ন্ত্রণে মানুষকে চলতে হয়, সেটা হতে পারে পরিবারের কোনো সদস্য, সেটা হতে পারে গ্রামের সদস্যরা বা দেশবাসীরা। তাহলে কর্তা বলতে আমরা কি জানলাম? কর্তা বলতে আমরা জানলাম কর্তৃত্বকারী ব্যক্তি, যে মানুষকে নিয়ন্ত্রণে রাখে। ভূত কথাটার মানে কি? ভূত কথাটার মানে হচ্ছে অশরীরী আত্মা বা প্রেত। তাহলে সাধারণ অর্থে কর্তারভূত কথাটার মানে কি দাঁড়ালো? কর্তারভূত কথাটার মানে হচ্ছে কর্তৃত্বকারী ব্যক্তির প্রেত বা আত্মা। এটা সাধারণ অর্থ। রূপকার্থে আমি বলেছি যে এই গল্পে একটা রূপকার্থ রয়েছে বা অন্তর্নিহিত অর্থ রয়েছে। রূপকার্থে তাহলে কর্তারভূত কথাটার মানে কি হয়? কর্তা বলতে এখানে লেখক বোঝাতে চেয়েছেন প্রাচীন রীতি নীতি বিধি বিধান কুসংস্কার, এগুলোকেই লেখক আসলে কর্তারূপে চিহ্নিত করেছেন। কেন লেখক এগুলোকেই কর্তারূপে চিহ্নিত করলেন? আসলে দেখো, এই গল্পটা যখন লেখা হয়েছিল তখন দেশবাসীর অবস্থার কথা চিন্তা করো। দেশবাসী কিন্তু তখন এই প্রাচীন রীতিনীতি বিধিবিধান কুসংস্কার এগুলোকেই মেনে চলতো। সোজা কথায় বলা যেতে পারে যে এগুলোই কিন্তু দেশবাসীকে নিয়ন্ত্রণে রাখতো বা নিয়ন্ত্রণ করত। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কর্তা বলতে এই প্রাচীন রীতিনীতি বিধিবিধান কুসংস্কার এগুলোকেই বুঝিয়েছেন। ভূত কথাটার মানে কি? এখানে রূপকার্থে ভূত কথাটার মানে হচ্ছে অতীত। তাহলে রূপকার্থে কর্তার ভূত কথাটার মানে কি দাঁড়ালো না, অতীত কাল থেকে যে সমস্ত প্রাচীন রীতিনীতি আচার আচরণ বিধিবিধান সংস্কার মানুষকে নিয়ন্ত্রণ করে রেখেছে সেগুলোকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রূপকার্থে কর্তার ভূত হিসেবে চিহ্নিত করেছেন। এখানে রূপকের আশ্রয়ে লেখক আসলে সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরতে চেয়েছেন।
রূপকের আড়ালে প্রাচীন সভ্যতার ধর্মতন্ত্রের কারাগারে বন্দি থাকা ভারতবাসীর মৃতপ্রায় অবস্থার কথা বর্ণনা করেছেন লেখক এই গল্পে। যখন আমরা গল্পটা পড়ব তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। গল্পের প্লটে যে একটা নিটোল মজাদার রহস্যময় কাহিনী আমরা দেখতে পাবো, কিন্তু গল্পের প্রাণধর্মে আর একটি ব্যঞ্জনাধর্মী বক্তব্য কিন্তু উপস্থাপিত হয়েছে। আমি গল্পটা পড়ি, দেখো। বুড়োকর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। সাধারণ অর্থে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে বুড়োকর্তার মৃত্যু আসন্ন। যখনই তার মৃত্যু আসন্ন তখন দেখা যাচ্ছে যে দেশবাসী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ল। কেন দেশবাসী চিন্তার কারণ কি? কারণ এতদিন ধরে বুড়োকর্তাই কিন্তু তাদেরকে পথ দেখিয়েছে। বুড়োকর্তাই দেশবাসীকে যেমনভাবে চালিয়েছে, সে দেশবাসীরা সেই পথেই চলেছে। তাদের ভালো মন্দ বিচার করেছে কিন্তু বুড়োকর্তাই। এখন বুড়োকর্তাই যদি মারা যায় তাহলে এই অবস্থায় দেশবাসী তো অভিভাবকহীন হয়ে পড়বে। এটাই তাদের দুশ্চিন্তার একমাত্র কারণ। যখন দেশবাসী এরকম চিন্তিত হয়ে পড়ল, তাদের চিন্তা দেখে বা তাদের দুর্দশা দেখে বুড়োকর্তার মনেও কিন্তু খুব দুঃখ হচ্ছে। বুড়োকর্তা কি ভাবছে, সত্যিই তো আমি যদি চলে যাই তাহলে ভারতবাসীকে নিয়ন্ত্রণে রাখবে কে। তা বলে মরণ তো এড়াবার জো নেই, সেটা বললে হবে না, কারণ জন্মালে মৃত্যুবরণ করতে হবে। বুড়োকর্তাকেও কিন্তু একদিন বিদায় নিতে হবে। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। এখানে দেখা যাচ্ছে যে বুড়োকর্তারও একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে, আবার দেখো দেশবাসীরও কিন্তু একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। দেশবাসীর দুশ্চিন্তার কারণ কি না, দেশবাসী এখন বুড়োকর্তা যদি মারা যায় তাহলে তারা অভিভাবকহীন হয়ে পড়বে, এটা তাদের দুশ্চিন্তার কারণ। আর বুড়োকর্তার দুঃখ হচ্ছে কেন না, এতদিন ধরে দেশবাসীকে সে নিয়ন্ত্রণ করে রেখেছিল, এখন সে যদি মারা যায় তাহলে দেশবাসীকে কে নিয়ন্ত্রণে রাখবে। এই উভয় পক্ষে দুশ্চিন্তার অবসান ঘটাতে আমরা দেখতে পাচ্ছি দেবতা আবির্ভূত হয়েছেন। দেবতা আবির্ভূত হয়ে কি বলছেন, যে তোমাদের অত চিন্তাভাবনা করতে হবে না। বুড়োকর্তা জীবিত অবস্থায় তোমাদেরকে যেমনভাবে পথ দেখাতো, বুড়োকর্তা মৃত্যুর পরেও কিন্তু তোমাদেরকে ঠিক তেমনভাবেই পথ দেখাবে। অতএব তোমাদের আর চিন্তা করার কোনো কারণ থাকলো না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। মানুষ যদিও বা মারা যায়, প্রেতাত্মা বা ভূত কিন্তু কখনোই মারা যায় না। তাহলে আমরা আর একবার দেখে নেব যে সরলার্থটা আসলে কে। এখানে দেখা যাচ্ছে যে কাহিনীর শুরুতে কর্তা মৃত্যুর পথযাত্রী, তাই দেশবাসী গভীরভাবে চিন্তিত, কারণ তাদের ভালো মন্দ চিন্তা করার গুরুভার এখন কে পালন করবে। তখন দেবতা দয়া করে বললেন যে বুড়োকর্তা ভূতরূপে কিন্তু মানুষের মনে অবস্থান করবে বা তাদেরকে পথ দেখাবে। এবারে আমরা রূপকার্থটা জেনে নেব। বুড়োকর্তা বলতে আমি কি বলেছিলাম না, প্রাচীন রীতিনীতি বলো, আচার আচরণ বলো বা কুসংস্কার বলো, বিধিবিধান বলো, এগুলোকেই লেখক রূপকার্থে কর্তা বলেছেন। দেখো যে প্রাচীন সভ্যতার তো একদিন না একদিন অবসান হবেই। প্রাচীন সভ্যতা যখন মৃত্যুকাল বা প্রাচীন যুগে যখন অবসান হচ্ছে, সেই সময় কিন্তু দেশবাসী ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ল। কেন চিন্তিত হয়ে পড়ল না, এতদিন ধরে প্রাচীন সভ্যতার যে আনুষঙ্গিক জিনিসগুলো আমরা দেখেছিলাম, সেই রীতিনীতি বলো, ধর্ম বলো, আচার আচরণ বলো, এগুলোকে নিয়েই কিন্তু মানুষের দিনের বেশিরভাগ সময়টা অতিবাহিত হতো। মানুষ দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু ধর্ম নিয়ে চর্চা করত বা কুসংস্কারের বেড়াজালে তারা এতদিন আবদ্ধ থেকেছিল। এখন যদি প্রাচীন সভ্যতাই বিদায় নেয়, তার সঙ্গে সঙ্গে প্রাচীন সভ্যতার আনুষঙ্গিক জিনিসগুলোও বিদায় নেবে। তাহলে যে জিনিসটাকে এতদিন অবলম্বন করে বা আঁকড়ে তারা বেঁচেছিল, এখন তারা কি নিয়ে বাঁচবে। যখন এটা দেখা যাচ্ছে বা শোনা গেল, তখন প্রাচীন সভ্যতারও দুঃখ হচ্ছে। আসলে প্রাচীন সভ্যতার তো দুঃখ হচ্ছে না, দুঃখ হচ্ছে কাদের সেটা দেখো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। এই যে আমি বলতে এখানে ধর্মের ধ্বজাধারী ব্যক্তিদের বলা হয়েছে, বা প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক যারা, কারা প্রাচীন সভ্যতাটাকে বহন করে নিয়ে চলেছে,
পুরোহিত শ্রেণী বা মৌলবীরা এরাই কিন্তু প্রাচীন সভ্যতাটাকে বহন করে নিয়েছে। এই যে রীতিনীতি, কুসংস্কার, এগুলো তো মানুষের ঘাড়ে একা একা চেপে বসেনি, এগুলো দেশবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারা চাপিয়ে দিয়েছে? এই পুরোহিতরা বা মৌলবীরা কিন্তু দেশবাসীর ওপরে চাপিয়ে দিয়েছে। যখন প্রাচীন সভ্যতা বিদায় নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোও বিদায় নেবে। তখন ধর্মের ধ্বজাধারী ব্যক্তিরা তারা ভাবছে এখন দেশবাসীকে কী করে নিয়ন্ত্রণে রাখবো। এতদিন তো আমরা তাদের ওপর নানা রকম বিধি নিষেধ, কুসংস্কার এগুলো চাপিয়ে তাদেরকে দমিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমরা দেশবাসীকে কেমন করে আমাদের নিয়ন্ত্রণে রাখবো। পরের লাইন, তা বলে তো মরণ এড়াবার জো নেই। যেমন তোমরা সরলার্থে দেখেছো যে একজন জন্মালে মৃত্যুবরণ করতে হবে, ঠিক তেমনি রূপকার্থে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা যুগের যদি শুরু হয় বা কোনো একটা সভ্যতার যদি শুরু হয়, তাহলে সেই সভ্যতার শেষও আছে। ঠিক তেমনিভাবে প্রাচীন সভ্যতা একসময় শুরু হয়েছিল, এখন প্রাচীন সভ্যতা শেষ হয়ে যাচ্ছে, আধুনিক সভ্যতা শুরু হবে, এটাই স্বাভাবিক কালের নিয়মে। তখন দেখা যাচ্ছে যে দেবতা দয়া করে বলছেন যে ভাবনা কি, লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না, কারণ মানুষের মৃত্যু আছে, ভূতের মৃত্যু নেই। প্রথমেই বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্যঙ্গের কষাঘাত হেনেছেন এই গল্পে। এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু বললেন যে মানুষ বা ভারতবাসী তারা কিন্তু আত্মশক্তিতে বলীয়ান নয়, তারা কিন্তু নিজের শক্তিতে বিশ্বাস করে না, পরিবর্তে তারা কিন্তু দৈববাদে বিশ্বাসী। তাই দেবতাকে দিয়েই তিনি কিন্তু সমস্যার সমাধানের পথটা নির্দেশ করে দিলেন। দেবতা তখন বলছে যে চিন্তা ভাবনা করার দরকার নেই, যদিও প্রাচীন সভ্যতা বিদায় নেয়, তা সত্ত্বেও প্রাচীন সভ্যতার আনুষঙ্গিক জিনিসগুলো, বিধিবিধান, আচার আচরণ, রীতি নীতি, কুসংস্কার, এগুলো কিন্তু ভারতবাসীর মনে গেঁথে থাকবে, কারণ মানুষের মৃত্যু আছে, ভূতের মৃত্যু নেই। প্রাচীন সভ্যতার সূত্রপাত যেমন হয়েছিল, তেমনি সেই সভ্যতার অবসানও হবে কালের নিয়মে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের মনে সেই সভ্যতার রীতিনীতি বলো, কুসংস্কার বলো, এগুলো কিন্তু গেঁথে বসে থাকবে। আশা করছি তোমরা প্রথম যে প্যারাটা আমি পড়ালাম সেটা বুঝতে পেরেছো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।